নমস্কার। ঠাকুর, মা স্বামীজি আর আমার গুরুদেবের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ। আজ আমি আপনাদের শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের জীবনের কিছু ঘটনা অজয় কুমার ভট্টাচার্যের লেখা থেকে শোনাব। জব্বলপুরে দীক্ষা হচ্ছে, ওখানে স্কুলই প্রধান। ঠাকুরঘরটি ছোট। দীক্ষা শুরু হলে দরজা বাইরে থেকে বন্ধ করে আমাদের বাইরে অপেক্ষা করার কথা। শুরু হওয়ার প্রায় 30-40 মিনিট বাদে মহারাজ একটি ঘণ্টা বাজিয়ে আমাদের ভিতরে ডাকেন। সেদিন দরজা বন্ধ করে আমরা একটু ঘরে এসেছি। সুপ্রভাত মহারাজ হাতের কাজ সারছেন। আমি উপাসনা বিধির বইগুলোতে দীক্ষার্থীদের নাম লিখছি। হঠাৎ ক্ষীণ ঘণ্টার আওয়াজ। ওদেশে ফেরিওয়ালারা ঘণ্টা বাজিয়েই ঠেলাতে ফল বিক্রি করে। সুপ্রভাত মহারাজ বললেন, মহারাজ ঘণ্টা বাজাচ্ছেন নাকি? আমি ঘড়ি দেখে বললাম, মাত্র 20 মিনিট হয়েছে, এটা ফেরিওয়ালার ঘণ্টা। পরপর কয়েকটি ঘণ্টা উপেক্ষা করার পর শুনলাম জোরে জোরে ঘণ্টা বাজছে। তাড়াতাড়ি বেরিয়ে দেখি দরজা খুলে হাত বাড়িয়ে একজন দীক্ষার্থী ঘণ্টা বাজাচ্ছেন। সুপ্রভাত মহারাজ দৌড়লেন, আমিও চটি নিয়ে দৌড়লাম। দরজা খুলে দেখি মহারাজ রেগে আছেন। আমার কাছ থেকে চটি পড়লেন না। নিজের ঘরের দিকে যেতে যেতে বলছেন, আমার কাউকে দরকার নেই। 2 জন সেবক আর একজনও দরজার বাইরে নেই, তাদের একজনকেও পাওয়া যায় না। ঘণ্টা বাজিয়ে বাজিয়ে আমার হাত ব্যথা হয়ে গেল। বাথরুমে যাব, কারো হুঁশ নেই। আমার অবস্থা খুবই করুণ। আমি সুপ্রভাত মহারাজকে নিরস্ত করেছিলাম। পরে দুপুরে মহারাজের পায়ে হাত বুলাচ্ছি, তখন মহারাজ বলছেন, যাকে সেবা করবে তার দিকে মন প্রাণ ফেলে রাখতে হয়, তা না হলে সেবা করা হয় না। ওই রকম একবার আটপুর আশ্রমে, তখনও আটপুর আশ্রম বেলুড় মঠের অন্তর্ভুক্ত হয়নি, মহারাজ খাওয়ার পর ঘরে শুয়েছেন। সুপ্রভাত মহারাজ অন্য কয়েকজন সাধুর সঙ্গে দ্রষ্টব্য স্থানগুলি দেখতে গিয়েছেন। তাই আমি আছি মহারাজের ঘরে। রোদটা ক্রমশ ঘুরে মহারাজের বিছানায় পড়েছে, এরপরই মহারাজের গায়ে পড়বে। জানলা বন্ধ করতে গেলে মহারাজের বিছানায় না উঠে বন্ধ করা সম্ভব নয়, হাত পাওয়া যাচ্ছে না। আমি খানিক ইতস্তত করে মহারাজের বিছানার চাদর একটু তুলে হাঁটু মুড়ে বিছানায় উঠে জানলা বন্ধ করে দিলাম। মহারাজ কখন দেখেছেন খেয়াল করিনি। হঠাৎ মহারাজ বলছেন, এই তো গুরুর প্রয়োজনে তাকে পা দিয়ে মারিয়েও সেবা করতে হয়। চৈতন্যদেব ঘরের দরজাতে আড়াআড়ি শুয়ে ঘুমোচ্ছেন। তাকে সেবার কারণে তাকে ডিঙিয়ে ভিতরে ঢুকতে হবে। সেবক তাঁর শরীরের উপর একটি চাদর ফেলে ডিঙিয়ে ভিতরে ঢুকলেন। বহুক্ষণ পরে চৈতন্যদেব উঠে সেবককে বলছেন, কি তুমি প্রসাদ ধারণ করতে যাওনি? সেবক বললেন, আপনাকে লঙ্ঘন করে কি করে যাব প্রভু? চৈতন্যদেব বললেন, এলে কি করে? তখন সেবক বলছেন, আপনার সেবার প্রয়োজনে লঙ্ঘন করেছি, নিজের সেবার প্রয়োজনে কেমন করি প্রভু? মহারাজ মজা করতেন খুব। আমার তখন বড় বড় পাকানো গোঁফ ছিল। আমায় তিনি বলতেন, গুঁফো কোথাকার। পরে মহারাজের সঙ্গে বেরিয়ে এলাহাবাদে গোঁফ কামিয়ে ফেলি। সবাই বলতে লাগলো, মহারাজ, প্রয়াগে সবাই চুল দেয়, আর এ গোঁফ দিয়েছে। মহারাজ খুব হাসতে লাগলেন।
পরে বহুবার অন্য ভক্ত বা সাধুদের বলতেন, জানো, এর পালোয়ানি গোঁফ ছিল, বোধহয় ভাবত বেশ একটা পার্সোনালিটি আসবে, তারপর কেটে ফেলল। একবার মধ্যপ্রদেশের গভীর জঙ্গলে আমাদের দুটি গাড়ির একটির পিছনে আরেকটি অল্প ধাক্কা লাগায় দ্বিতীয় গাড়িটি খারাপ হয়ে যায়। মহারাজ ও দুজন সেবককে নিয়ে আত্মানন্দজি চলে যান। 30 কিলোমিটার দূরে রাজহরা থেকে মেকানিক পাঠাবেন। কিছু ভক্ত ও এক ব্রহ্মচারী রইলেন। আমি ভাবলাম, দেখি যদি কিছু করা যায়। বস্তুত বেশি কিছু হয়নি। সামনের বাম্পার ঢুকে গিয়ে রেডিয়েটর ও ফ্যানকে চেপে ধরেছিল। চেষ্টা করে বাম্পার খুলে দিলাম। যন্ত্রপাতি যা না থাকায় গাছের একটা ডাল ভেঙে দড়ি দিয়ে বেঁধে রেডিয়েটর ও ফ্যান মুক্ত করে দিলাম। গাড়ি চলল। পৌঁছে গেলাম। মহারাজ সব শুনে খুব খুশি। পরবর্তীকালে যে কোনো মজলিসে আমায় দেখিয়ে সাধুদের বলতেন, খুব বড় ইঞ্জিনিয়ার, জানো, একবার গাছের ডাল দিয়ে মোটর গাড়ি সারিয়ে দিয়েছিল। আমি বিব্রত বোধ করতাম। কখনো গাড়িতে ওঠার সময় বলতেন, ওকে নিয়ে নাও, গাড়ি খারাপ হলে, কিছু না থাকলে গাছের ডাল দিয়েই ও গাড়ি সারিয়ে দেবে। আমার সঙ্গে দেখা হলেই মহারাজ একটা কবিতা বলতেন। অজয় নদীর কূলে বিরাট বটের মূলে ছিল এক বিশাল মন্দির, এবে তার উচ্চ চূড়া ভাঙি হইয়াছে গুড়া, ভেঙে চুরে গিয়াছে প্রাচীর। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমি আপনাদের এই রকমই কিছু ঘটনা শোনাব। ঠাকুর, মা স্বামীজি আর আমার গুরুদেবের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।